আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত টিউটোরিয়ালে দেখে দিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো ফ্রেজের 2 নম্বর টিউটোরিয়াল। 2 নম্বর টিউটোরিয়াল আলোচনা করেছিলাম অ্যাডভার্বাল ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে পার্থক্য কতটুকু, আবার কিভাবে পরীক্ষার প্রশ্নতে আমরা অ্যাডভার্বাল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজকে শনাক্ত করতে পারবো, বেছে নিতে পারবো, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গত টিউটোরিয়ালটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে গত টিউটোরিয়ালটা দেখতে হবে, তাহলে আজকে লেকচারের ধারাবাহিকতা তুমি মেইনটেইন করতে পারবে। তো আজকে দেখাবো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বাল ফ্রেজের মধ্যে পার্থক্য কতটুকু সেটা। কেননা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ দেখতে একই রকম, গঠনগত রূপ একই রকম হয়, কিন্তু পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে কোনটা সঠিক উত্তর বা সঠিক টিকচিহ্ন হবে সেটা নিয়ে একটু কথা বলবো। এটা আমাদের একটা জটলা খোলার মতো আজকে লেকচার। তো আজকে লেকচারটা অনেক এনজয়েবল হবে আশা করি। তো তুমি যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই রিপোজ ইংলিশকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে জানাবে, রিপোজ ইংলিশকে শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরকে এই চ্যানেলটা দেখার সুযোগ করে দিবে, সে আশাবাদ ব্যক্ত করছি। তাহলে চলো আজকে আলোচনা করি। গত টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে কথাটা শুরু করছি। মনে রাখবেন, প্রিপজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন কেবল গঠনের দিক থেকে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু কার্যক্রমের দিক থেকে তা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বাল ফ্রেজ। তাই কাজের দিকটিকেই বিবেচনা করে অপশন বেছে নিতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, গত টিউটোরিয়ালে আমি এই আলোচনাটা করেছি, কিন্তু এই আলোচনাটা বিস্তারিত আলোচনা করা হয়নি। আজকে টিউটোরিয়াল রেখেছি একদম বিস্তারিত হবে। অর্থাৎ প্রিপজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন যদি বসে বা নাউন ফ্রেজ যদি বসে, তাহলে সেটাকে প্রিপজিশনাল ফ্রেজও বলা হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা হয়, অ্যাডভার্বাল ফ্রেজও বলা হয়। তাহলে আমি কোনটা বেছে নিব? প্রিপজিশনাল ফ্রেজকে বেছে নিব নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বাল ফ্রেজ, কোনটাকে আমি বেছে নিতে পারি সেটা। তো আমি গত ক্লাসে একটু আলোচনা করে দিয়েছিলাম যে প্রিপজিশনাল ফ্রেজটা গঠনগত দিক থেকে প্রিপজিশন প্লাস নাউন যদি ব্যবহৃত হয় তাহলে সেটাকে গঠনগত দিক থেকে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু কার্যক্রমের দিক থেকে বা অর্থের দিক থেকে সেটা অ্যাডভার্বাল ফ্রেজ। তাহলে আমরা পরীক্ষাতে প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে বেছে নিব না, আমরা টিক দিব অ্যাডভার্বাল ফ্রেজকে। কিন্তু এখন এই যে প্রিপজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ যদি বসে তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বাল ফ্রেজ বলতে পারি। তো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বাল ফ্রেজ যদি দুটার মধ্যে একটা কোনটা বেছে নিব সেটা আমার প্রশ্ন। কেননা দেখতে এরা একই রকম হয়, একই রকমেরই ব্যবহারগত দিকটা মনে হয়। তাহলে আজকে আমরা পার্থক্য নিয়ে আলোচনা করবো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বাল ফ্রেজের ভিতরের বা আভ্যন্তরীণ যে পার্থক্যটুকু আছে সেটুকু নিয়ে কথা বলা যাক। দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্সেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে গ্রামার পয়েন্ট আলোচনা করেছে তিনটা শর্ত আছে, তিনটি শর্ত দিয়ে তোমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ শনাক্ত করতে হবে, এবং অ্যাডভার্বাল ফ্রেজ হলেও তোমাকে তিনটা শর্ত পালন করতে হবে। সেগুলো আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি এবং তোমাদের জন্য একটা মডেল টেস্ট রেখেছি, সেখানে 10টা প্রশ্ন আছে। সেই 10টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 10টা প্রশ্ন তুমি সলভ করার চেষ্টা করবে, অর্থাৎ কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কোনটা অ্যাডভার্বাল ফ্রেজ হয়, সে তোমাকে বেছে নিতে হবে এবং আমি সলিউশন করে দেব, কিন্তু আমার আগে আগে তোমাকে সলভ করতে হবে সেই প্রশ্নগুলো। তাহলে চলো আমরা দেখে নিই অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার জন্য কি কি শর্ত আছে। আমরা আগেই বললাম প্রিপজিশন প্লাস নাউন মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, আবার প্রিপজিশন প্লাস নাউন মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে কি কি শর্ত? তিনটি শর্ত আছে। অর্থাৎ প্রিপজিশন প্লাস নাউন যদি হয় তাহলে সেই অংশটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলবো তিনটা ক্ষেত্রে। একটা হলো প্রিপজিশন প্লাস নাউন অবশ্যই নাউন বা নাউন ফ্রেজের পরে বসবে। অর্থাৎ কি বলতেছে, প্রিপজিশন প্লাস নাউন অবশ্যই নাউন বা নাউন ফ্রেজের পরে বসবে, পরে বসে উক্ত নাউনকে মডিফাই করবে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে যে ফ্রেজটা, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই বলবো। আমরা জানি যে অ্যাডজেক্টিভ সবসময় নাউন প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে নাউন বা প্রোনাউনের পরে বসে যেই ফ্রেজটা উক্ত নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এই একটা পয়েন্ট পেয়েছি। আর 2 নম্বর পয়েন্ট পেয়েছি প্রিপজিশন প্লাস নাউন অবশ্যই একটি পৃথক অংশ হিসেবে বসবে। পৃথক অংশ হিসেবে বসবে বলতে কি বোঝাচ্ছি, বাক্য থেকে প্রিপজিশন প্লাস নাউন অংশটাকে যদি ঝেড়ে ফেলে দেই তাহলে বাক্যটার কোনো অর্থগত বা গঠনগত দিক থেকে কোনো ক্ষতি হবে না। এই জন্য বলছে পৃথক হিসেবে প্রিপজিশন প্লাস নাউন বসলে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। নাম্বার 3 বলতে চাচ্ছি প্রিপজিশন প্লাস নাউন অবশ্যই কোনটির, কিসের বা কেমন প্রশ্ন উত্তর দিবে। কোন নাউনকে কোনটির নাউন, কিসের নাউন বা কেমন নাউন এমন প্রশ্ন উত্তর দিবে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরে নিব।
তেমনি করে আমরা অ্যাডভার্বাল ফ্রেজ ধরে নিব কিভাবে, প্রিপজিশন প্লাস নাউনকে আমরা অ্যাডভার্বাল ফ্রেজ ধরে নিব তিনটি শর্ত এখানেও আছে। একটা হলো অবশ্যই সেই প্রিপজিশন প্লাস নাউন অ্যাডজেক্টিভকে বা ভার্বকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করবে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে কোনো ফ্রেজ যদি অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে তাহলে অবশ্যই সেই প্রিপজিশন প্লাস নাউনের অংশটুকুকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। নাম্বার 2 কি বলবো, প্রিপজিশন প্লাস নাউন অবশ্যই একটি পৃথক অংশ হিসেবে বসবে, যেমনটি পৃথক অংশ হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজও আমরা দেখেছি। পৃথক অংশ হিসেবে বসবে বলতে কি বোঝাতে চাচ্ছি, বাক্য থেকে যদি এই প্রিপজিশন প্লাস নাউন অংশটুকু যদি ঝেড়ে ফেলে দেওয়া হয় বা কেটে বাদ দেওয়া হয়, বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়, তাহলে বাক্যের গঠনগত বা অর্থগত দিক থেকে কোনো সমস্যা হয় না। তাহলে এই দুই পার্থক্যটা দুটোর সাথে মিল আছে, সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নাম্বার 3টা আমরা দেখছি যে একটু ভিন্ন ধরনের। প্রিপজিশন প্লাস নাউন অবশ্যই কখন, কোথায়, কিভাবে বা কেন এমন প্রশ্ন দিবে। আমরা দেখেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে কোনটির, কিসের বা কেমন এমন প্রশ্ন দেয়, কিন্তু অ্যাডভার্বাল ফ্রেজ হতে গেলে কখন, কোথায়, কিভাবে এবং কেন এমন প্রশ্নের উত্তর দেয়। তাহলে বন্ধুরা চলো আমরা এই যে 3টা করে পয়েন্ট পেয়েছি, সেই 3টা পয়েন্ট আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু দেখতে চাচ্ছি কিভাবে সেইগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি সেই ব্যাপারটা। প্রথম উদাহরণ দিয়েছে আই স দ্য বয় উইথ এ স্টিক। আমি একটি ছেলেকে দেখেছিলাম স্টিক নিয়ে বা লাঠি নিয়ে একটা ছেলেকে দেখেছিলাম। এখানে উইথ এ স্টিক প্রিপজিশন প্লাস নাউন আছে। তাহলে এই প্রিপজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ এই অংশটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তার থেকে আমাকে বুঝতে হবে যে এই উইথ এ স্টিক কাউকে মডিফাই করেছে কিনা বা কাউকে বোঝাচ্ছে কিনা। নিশ্চয়ই বয়কে বোঝাচ্ছে, মানে বয় মানে একজন ছেলেকে দেখেছি যে ছেলেটা লাঠি নিয়েছিল, তো লাঠি নিয়ে থাকা ছেলেকে বোঝাচ্ছে। তো নাউনের পরে বা পূর্বে বসে নাউনকে মডিফাই করবে যে প্রিপজিশন প্লাস নাউন, তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে থাকি। এবং এই উইথ এ স্টিক যদি বাক্য থেকে আমরা ঝেড়েও ফেলে দিই আই স দ্য বয়, তাহলে বাক্যটা কোনো ক্ষতি হয় না। এবং প্রশ্ন করতে পারি আমরা কেমন ছেলেকে আমরা দেখেছি, আমি কেমন ছেলেকে দেখেছি, লাঠি হাতে নিয়ে থাকা ছেলেটাকে। তাহলে কেমন প্রশ্ন উত্তর দিয়েছে, তাহলে 3টা শর্ত পূরণ করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা উইথ এ স্টিক অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারছি। এই উইথ এ স্টিক দিয়ে আমি আরেকটা ফ্রেজ তৈরি করেছি, দেখো, হি বিট দ্য বয় উইথ এ স্টিক। সে ছেলেটাকে লাঠি দিয়ে প্রহার করে, এরকম অর্থ দিয়েছে। তাহলে এখানে উইথ এ স্টিক প্রিপজিশন প্লাস নাউন আছে, তাহলে প্রিপজিশন প্লাস নাউন এই অংশটুকু অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা বলতে চাচ্ছি। তো এই দুটো ফ্রেজের মধ্যে কোনটা বলবো আমাদের দেখতে হবে। উইথ এ স্টিক কাকে মডিফাই করেছে, আসলে দা বয়কে বোঝাচ্ছে নাকি বিট বা ভার্বকে মডিফাই করছে। তাহলে উইথ এ স্টিক লাঠি দিয়ে ছেলে না, লাঠি দিয়ে মারা বোঝানো হচ্ছে বা প্রহার করা বোঝাচ্ছে, তাহলে ভার্বকে মডিফাই করছে। আমরা কিছুক্ষণ আগে পড়েছি ভার্বকে মডিফাই করলে বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করলে সেই প্রিপজিশন প্লাস নাউনকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি, সেই দৃষ্টিকোণ থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এটা যে বাক্যের পৃথক একটা অংশ সেটাও আমরা বুঝতে পারছি। হি বিটস দ্য বয় দিয়ে বাক্য যদি ফুল স্টপ দিয়ে শেষ করতাম বাক্যটার গঠনগত বা অর্থগত কোনো সমস্যা হতো না। আবার আমি বলতে পারি কিভাবে ছেলেটাকে প্রহার করেছিল, উইথ এ স্টিক লাঠি দিয়ে। তাহলে কিভাবে প্রশ্ন উত্তর দিচ্ছে, আর এটা দিয়েছিল কেমন প্রশ্ন উত্তর দিয়েছিল, এটা দিচ্ছে হলো কিভাবে প্রশ্ন দিচ্ছে। তাহলে আমরা অবশ্যই অ্যাডভার্বাল ফ্রেজ বলতে পারছি এটাকে। আচ্ছা, তারপর আরেকটা এক্সাম্পল রেখেছি, দ্য ট্রি ইন দ্য পার্ক ইজ ভেরি টল। পার্কের মধ্যে থাকা গাছটি খুব লম্বা। এখানে ইন দ্য পার্ক প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ আছে, দ্য পার্ক একটা নাউন ফ্রেজ, তাহলে প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ যদি হয় তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো সেটা দেখা যাক। আমি আগে টিউটোরিয়ালে আলোচনা করেছি যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কোনো ফ্রেজ থাকে, অর্থাৎ প্রিপজিশন প্লাস নাউনের যে অংশ প্রিপজিশন যুক্ত কোনো ফ্রেজ যদি থাকে তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। এটা একটা কৌশল ছিল। তাছাড়া আরেকটা কৌশল এখানে দেখতে পাচ্ছি যে ইন দ্য পার্ক, পার্কের মধ্যে থাকা কি কাকে বোঝানো হচ্ছে, অবশ্যই বৃক্ষ বা গাছকে বোঝানো হচ্ছে। তাহলে নাউনকে মডিফাই করছে, আর নাউনকে মডিফাই করার জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারছি। সাধারণত নাউন বা সাবজেক্ট বা ভার্বের মাঝখানে যে প্রিপজিশনের এবং নাউন ফ্রেজ সহ যে ফ্রেজটা থাকে সেই ফ্রেজটা সাধারণত নাউনকে মডিফাই করে বা সাবজেক্টকে মডিফাই করে, তাই সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা বলে থাকি। তাই সংক্ষেপে আমরা বলেছি যে সাবজেক্ট বা নাউন এবং ভার্বের মাঝখানে যে ফ্রেজটা থাকবে সেই প্রিপজিশন জনিত যে ফ্রেজটা, সেই প্রিপজিশন এবং নাউনের অংশ দ্বারা গঠিত এই প্রিপজিশন জনিত ফ্রেজটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেই অভিহিত করতে পারছি। আবার পরের অংশ দেখতে পাচ্ছি দে প্ল্যান্টেড দ্য ট্রি ইন দ্য পার্ক।
এইখানে ইন দ্য পার্ককে আমরা কি ফ্রেজ বলতে পারছি বন্ধুরা? আমি ইন দ্য পার্ক এখানেও নিয়েছি, ইন দ্য পার্ক এখানেও নিয়েছি। আমি দেখানোর চেষ্টা করছি ইন দ্য পার্ক একই ধরনের দেখতে ফ্রেজ হলেও সেটা ভিন্ন ভিন্ন ফ্রেজ অবশ্যই হতে পারে। এখানে দেখো তো ইন দ্য পার্ক, পার্কের মধ্যে কি বৃক্ষটি নাকি পার্কের মধ্যে রোপণ করেছিল? কোনটা? প্ল্যান্টেড করেছিল পার্কের মধ্যে নাকি বৃক্ষটি? সত্যিকারে দে প্ল্যান্টেড ইন দ্য পার্ক, সে পার্কের মধ্যে রোপণ করেছিল। তাহলে আমরা ভার্বকে মডিফাই করছে এমনটি দেখতে পাচ্ছি, তাই ভার্বকে মডিফাই করলে তো আমরা অ্যাডভার্ব বা ফ্রেজ বলতে পারছি। আচ্ছা, এখানে অনেকে মনে হতে পারে যে হয়তো দ্য ট্রি কে মডিফাই করছে। তাহলে দ্য ট্রি কে মডিফাই করলে কি করে হচ্ছে? দ্য ট্রি কে যদি বাক্য থেকে যে ঝেড়ে ফেলে দেই, দে প্ল্যান্টেড ইন দ্য পার্ক, তাহলেও কিন্তু হচ্ছে, তাহলে তারা রোপণ করেছিল পার্কের মধ্যে। তাহলে এখানে কিন্তু দ্য ট্রি বাক্যতে না থাকলে ওই বাক্যের কিন্তু মূল অংশ নয়। তাহলে মূল অংশ নয়, তাহলে তার মানে দ্য ট্রির উপরে এই ইন দ্য পার্ক নির্ভর করছে না বা মডিফাই করছে না। তাহলে আমরা দেখে নিচ্ছি কাকে মডিফাই করেছে, দেব ইন দ্য পার্ক নাকি রোপণ করেছিল ইন দ্য পার্ক? তাহলে রোপণ করেছিল ইন দ্য পার্ক, তাহলে এইটাই হবে ইন দ্য পার্ক, ভার্বকে মডিফাই করেছে। তাই এখানে আমরা এই ইন দ্য পার্ককে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারছি। আরেক দৃষ্টিকোণ থেকে অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারছি, কোথায় রোপণ করেছিল এমন প্রশ্ন উত্তর দিচ্ছে। তাহলে কোথায় প্রশ্ন উত্তর দিলে, কখন, কোথায়, কিভাবে, কেন এমন প্রশ্ন উত্তর দিলে আমরা তাদেরকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে থাকি। শেষে আরেকটা এক্সাম্পল তুলে ধরেছি, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছি। ইট ইজ এ ম্যাপ অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের একটা মানচিত্র। এখন অফ বাংলাদেশ প্রিপোজিশন প্লাস নাউন আছে, তাহলে অফ বাংলাদেশ কাকে মডিফাই করছে? অবশ্যই বাংলাদেশের ম্যাপকে মডিফাই করছে, মানচিত্রকে মডিফাই করছে। তাহলে নাউনকে মডিফাই করছে, তাহলে নাউনের পরে বসে মডিফাই করলে যে ফ্রেজটা মডিফাই করবে, অর্থাৎ যে প্রিপোজিশন প্লাস নাউন অংশটা মডিফাই করবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কিন্তু এখানে দেখো তো শি ইজ অ্যাফ্রেড অফ ডগ, সে কুকুরকে ভয় পায়, কুকুরগুলোকে ভয় পায়। তাহলে এখানে দেখো অফ ডগকে আমরা কি ধরনের ফ্রেজ বলতে পারছি? অফ ডগকে অবশ্যই আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারছি, কেননা দ্য ডগস মডিফাই করছে অ্যাফ্রেড কে। অ্যাফ্রেড যদি এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যারা মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডভার্বি বলবো। সেই দৃষ্টিকোণ থেকে অফ ডগস একটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদিও অফ বাংলাদেশ, অফ ডগস দুটাই অফ প্রিপোজিশন দ্বারা গঠিত, তারপরে দুটো ভিন্ন ভিন্ন ফ্রেজ। এখন বন্ধুরা তোমাদের জন্য একটা ম্যারিট টেস্ট রেখেছি, যে ম্যারিট টেস্টে 10টা প্রশ্ন দেওয়া আছে, 10 মিনিটেই সলভ করতে হবে। 10 মিনিটে বেশি সময় দেওয়া যাবে না, কেননা আমাদের টিউটোরিয়ালটা যদি খুব ইফেক্টিভ হয় বা খুব ভালো যদি আন্ডারস্ট্যান্ড করতে পারো, তাহলে অবশ্যই 10 মিনিটের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে পারবে। আসলে এই যে ফ্রেজগুলো সাজানো আছে, ফ্রেজগুলো হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, নাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। সেই অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ শনাক্ত করতে শিখতে হবে তোমাদের, তাহলে এই পরীক্ষাতে প্রশ্ন কমন আসলে আর কোনো সমস্যা হবে না, নাম্বারটা পেয়ে যাবে। তাহলে চলো আমার আগে আগে প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করো, আর আমি সলভ করে দিলে অবশ্যই অর্থ বুঝিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সলভ করব। তাহলে চলো আমি সলভ করে দিচ্ছি। তার আগে তুমি এই লেকচারটা স্টে করে 10টা কোশ্চেন তুমি সলভ করতে পারো, করার পরে আমার এই লেকচারটার সাথে মিল করে দেখতে পারো কোনটা কোন ধরনের ফ্রেজ হলো। নাম্বার 1 কোশ্চেন, উই স দেম ইন দ্য ব্যাংক অফিস, আমরা তাদেরকে ব্যাংক অফিসে দেখেছিলাম। এটা কি ধরনের ফ্রেজ হবে? যেহেতু তাদেরকে ব্যাংক অফিসে না, দেখেছিলাম ব্যাংক অফিসে, তাহলে ইন দ্য ব্যাংক অফিস এটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা স কে মডিফাই করেছে, তাহলে ভার্বকে মডিফাই করলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আরেকটা কথা, অনেক হয়তো ভাবছো যে দেমকে মডিফাই করেছে, তা না, উই স ইন দ্য ব্যাংক অফিস বললে বাক্যটা হতো, তাহলে দেমটাকে মূল শব্দ আমরা ধরে নিতে পারছি না, তাহলে উই স ইন দ্য ব্যাংক অফিস, তাহলে ব্যাংক অফিসে আমরা নয়, ব্যাংক অফিসে দেখেছিলাম, তাহলে ভার্বকে মডিফাই করেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন সলভ করব। দ্য গেস্ট ইন দ্য ড্রয়িং রুম আর আওয়ার ক্লোজ রিলেটিভস, যে গেস্টগুলো ড্রয়িং রুমে বসে আছে বা ড্রয়িং রুমে আছে তারা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। এখানে ইন দ্য ড্রয়িং রুম কি ধরনের ফ্রেজ বলতে পারি আমরা? যেহেতু ইন দ্য ড্রয়িং রুম এইটা হলো সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝি অংশে বসেছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝি অংশে যারা বসবে সেই ফ্রেজকে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। আরেক দৃষ্টিকোণ থেকে বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি হয় তাহলে অবশ্যই সে নাউনকে মডিফাই করবে। এখানে দেখতে পাচ্ছি ইন দ্য ড্রয়িং রুম, ড্রয়িং রুম বসে থেকে কাকে বোঝানো হচ্ছে? গেস্টকে বোঝানো হচ্ছে। তাহলে গেস্টকে মডিফাই করছে, তাহলে নাউনকে মডিফাই করলে অবশ্যই তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, সেই দৃষ্টিকোণ থেকে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 3 কোশ্চেন, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ফার্মার্স, আমাদের দেশের বেশিরভাগ লোকই কৃষক। এখানে অফ আওয়ার কান্ট্রি কি ধরনের ফ্রেজ হতে পারে? যেহেতু সাবজেক্ট হলো মোস্ট অফ দ্য পিপল এবং আর হলো ভার্ব,
তাহলে শব্দটা ভার্বের মাঝখানে যদি কোনো প্রিপোজিশন প্লাস নাউন যদি বা নাউন ফ্রেজ বসে তাহলে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে থাকি। আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি অফ আওয়ার কান্ট্রি কাকে মডিফাই করেছে, অবশ্যই পিপলকে মডিফাই করেছে। পিপল যেহেতু একটা নাউনকে মডিফাই করলে তাদেরকে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে থাকি। সুতরাং 3 নম্বর কোশ্চেনে অফ আওয়ার কান্ট্রি এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। বন্ধুরা এই 3টা প্রশ্ন তোমাদের সলিউশন আশা করি হয়েছে। 4 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবে। দ্য রাইটার ফাউন্ড ইন্টিগ্রিটি ইনটু হিজ আইস, তার চোখের মধ্যে সাধুতা দেখেছিল লেখক। এখানে দেখো তো ইনটু হিজ আইস, তার চোখের ভিতরের দিকে, এটা কি ধরনের ফ্রেজ হতে পারে? অবশ্যই যেহেতু ইনটু হিজ আইস চোখের ভিতর দিকে দেখেছিল, ভার্বকে মডিফাই করছে, তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। বন্ধুরা 5 নম্বর প্রশ্ন সলভ করছি আমরা। নো ক্রিয়েচার ক্যান লিভ অন আর্থ উইদাউট দ্য পিটি অফ আল্লাহ, পৃথিবীর কোনো প্রাণী আল্লাহর করুণা ছাড়া বাঁচতে পারে না। এখানে অন আর্থ কি ধরনের ফ্রেজ হতে পারে? হ্যাঁ ঠিক ধরেছ, পৃথিবীতে। কোথায় বসবাস করতে পারে? পৃথিবীতে। এই একটা ব্যাপার। আরেকটা দেখতে পাচ্ছি পৃথিবীতে কি করা? বসবাস করা। তাহলে ভার্বকে মডিফাই করছে এখানে লিভকে মডিফাই করার জন্য, তাহলে অন আর্থকে আমরা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারছি। তাহলে সুতরাং এটা একটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে অভিহিত করতে হবে। 6 নম্বর কোশ্চেন, শি স্টার্টেড ফর বগুড়া উইদাউট ডিলে, অনত বিলম্বে সে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এখানে উইদাউট ডিলে কি ধরনের ফ্রেজ হতে পারে? বন্ধুরা আমরা দেখে নিতে পারছি উইদাউট ডিলে অনত বিলম্বে কি বগুড়ায়, না অনত বিলম্বে সে যাত্রা করেছিল? অবশ্যই অনত বিলম্বে যাত্রা করেছিল, ভার্বকে মডিফাই করছে। সেই ক্ষেত্রে ভার্বকে মডিফাই করার জন্য এই প্রিপোজিশন প্লাস নাউন এই অংশটুকু বা এই ফ্রেজটুকুকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারছি। সেই ক্ষেত্রে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 7, আই নো দ্য ম্যান ইন কালারফুল টি শার্ট। তাহলে লক্ষ্য করা ইন কালারফুল টি শার্ট অবশ্যই একটা ফ্রেজ। এখানে ইন কালারফুল টি শার্টকে আমরা কি ধরনের ফ্রেজ বলতে পারছি? এই ফ্রেজটা বেছে বের করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে ইন কালারফুল টি শার্ট কাকে মডিফাই করছে। যদি ম্যানকে মডিফাই করে, নাউনকে মডিফাই করলে তাহলে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর নো কে মডিফাই করলে হবে অ্যাডভার্বাল ফ্রেজ। কারণ নো যেহেতু ভার্বকে মডিফাই করলে তাকে তো অ্যাডভার্বাল ফ্রেজ বলা হবেই। তাহলে কালারফুল টি শার্ট পরিহিত লোকটাকে আমি চিনি, মিনিংটা এমন দাঁড়ালো। তাহলে কালারফুল টি শার্ট পরিহিত চিনি নাকি লোকটি, কাকে বোঝানো হচ্ছে? অবশ্যই ম্যানকে বোঝানো হচ্ছে। তাহলে নাউনকে মডিফাই করলে তাহলে অবশ্যই তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেই পারি। তাহলে ইন কালারফুল টি শার্ট একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 8 কোশ্চেন, উই ক্যান অ্যাটেইন লাভ উইথ লাভ, আমরা ভালোবাসা অর্জন করতে পারি ভালোবাসা দিয়েই। এখানে উইথ লাভ একটা ফ্রেজ। এই ফ্রেজটা কি ধরনের ফ্রেজ হতে পারে? আমরা ভালোবাসা দিয়ে কি করতে পারি? অর্জন করতে পারি। তাহলে অর্জন করাকে ভার্বকে মডিফাই করছে, তাহলে অবশ্যই উইথ লাভকে অ্যাডভার্বাল ফ্রেজ বলবো। আরেক দিক থেকে আমরা কিভাবে ভালোবাসা পেতে পারি বা অর্জন করতে পারি? উত্তর হলো ভালোবাসা দিয়ে। কিভাবে প্রশ্ন উত্তর যদি দেয় তাহলে অবশ্যই আমরা তাকে অ্যাডভার্বাল ফ্রেজ বলে অভিহিত করতে পারছি। তাহলে এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 9, a drowning man catches at a straw, ডুবন্ত মানুষ খড়কুটো ধরে আঁকড়ে থাকে। অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটা একটা প্রবাদ বাক্য বা প্রভাব, সেখান থেকে বাক্যটা নেওয়া হয়েছে। অ্যাট এ স্ট্র খড়কুটো দিয়ে বা খড়কুটো ধরে। লক্ষ্য করো এটা কি কাকে মডিফাই করেছে? ড্রনিং ম্যানকে নয়, মূলত ক্যাচ করাকে বোঝাচ্ছে। খড়কুটো ধরে ক্যাচ করা বা খড়কুটো ধরে আঁকড়ে থাকা বোঝাচ্ছে। তাহলে ভার্বকে মডিফাই করেছে, কিভাবে আঁকড়ে ধরে থাকে? খড়কুটো ধরে আঁকড়ে ধরে থাকে। তাহলে এটা ভার্বকে মডিফাই করার জন্য এবং কিভাবে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা অ্যাট এ স্ট্রকে আমরা অ্যাডভার্বাল ফ্রেজ বলতে পারছি। আমাদের আজকে লাস্ট কোশ্চেন হলো দা ফ্যাক্টরি অন ফায়ার ওয়াজ ওল্ড, মানে আগুনে পুড়ে যাওয়া এই ফ্যাক্টরিটা পুরাতন ছিল। এখানে অন ফায়ারটা কি ধরনের ফ্রেজ হতে পারে? যেহেতু সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা ফ্রেজ বসেছে, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কোনো ফ্রেজ বসলে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি? কেননা এই ফ্রেজটা অবশ্যই নাউনকে মডিফাই করছে। তাহলে আগুনে পোড়া কাকে মডিফাই করছে? ফ্যাক্টরিকে। তাহলে ফ্যাক্টরিকে নাউনকে মডিফাই করে তাহলে আমরা তাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে থাকবো। আর এটা অবশ্যই ফ্যাক্টরিকে মডিফাই করছে বিধায় আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। সব দিক থেকে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা উদাহরণ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝলে আজকে টিউটোরিয়ালটা এটুকু ছিল।
আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর টিউটোরিয়ালটা যদি বুঝতে না পারো তাহলে আবার রিপিট করো, বারবার এই টিউটোরিয়াল দেখতে থাকো। আমি মনে করি যে টিউটোরিয়ালটা অনেক ভালো লাগবে। আর তোমার জন্য আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আসতেছি, সে অপেক্ষায় থাকো। আর রিপোজ ইংলিশের ইউটিউব চ্যানেলে চোখ রাখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।